নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি সৌমেন। শুরু করছি আনন্দ সকাল। 20 দিন ধরে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তার হয়ে কোনো আইনজীবীকে দাঁড়াতেই দেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্টের আইনজীবী আদালতের দ্বারস্থ হলেও আজব যুক্তিতে খারিজ হয়ে যাচ্ছে আবেদন। পাশাপাশি ইসকনের মতো ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধেও চলছে লাগাতার বিষোদ্গার। এবার ইসকনের বিরুদ্ধে লড়াইয়ের হুঙ্কার দিলেন বাংলাদেশের এক আইনজীবী। উদ্দেশ্যমূলক প্রচার চলছে, ইসকনকে ভিলেন বানানোর চেষ্টা হচ্ছে, দাবি রাধারমণ দাসের। 150-র বেশি দেশে কাজ করছে ইসকন। বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে তাদের 850-র বেশি শাখা। কোনো দেশ থেকে ইসকনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজকর্ম চালানোর কোনো অভিযোগ নেই। তা সত্ত্বেও বাংলাদেশে ইসকনকে লাগাতার টার্গেট করা হচ্ছে। ইসকনকে দুশমন সংগঠন বলছেন আইনজীবী আশরাফুর জামান। ইউনূস সরকারের অন্যতম মুখ হাসনাত আব্দুল্লাহ বলছেন আবার ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কি প্রমাণ থেকে ইসকনের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানানো হচ্ছে বাংলাদেশে? কেন ইসকনকে শত্রু হিসেবে মনে করছে বাংলাদেশের ইউনূস সরকার? সব থেকে বড় প্রশ্ন এই দুটোই। আজকে ইসকন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে যাচ্ছে। ওসি প্রদীপ 206 জন লোককে হত্যা করেছে। সেই হত্যার পিছনে কি ইসকন জড়িত নয়? অবশ্যই জড়িত রয়েছে। আমরা তাকে ছেড়ে দিতে পারি না। সরকার ইসকনের সাথে জড়িত ছিল বলেই আজকে আমাদের সাথে আমাদের বিরুদ্ধে আমাদের রক্ত চুষে খেয়েছে 16 বছর। এই দুশ্মন সংগঠনকে আমরা মেনে নিতে পারি না, আমরা বরদাস্ত করতে পারি না। একটা আইনজীবী, ওরা এডুকেটেড লোক, এরকম কথা বলার তো খুব দুঃখনীয়। প্রথম আমরা নিউজ পেয়েছি কি ইসকন মন্দিরে বোমা ফেলা হয়েছে, তো এই কথা একদম ভুল। আমরা এটাই ভয় পাচ্ছি যদি ইসকনকে এরকম ভিলেন বানানোর চেষ্টা চলে, মিথ্যা কথা প্রচার করা হয়, তো এটা খুব ঘাতক হবে। আমরা এটাই আশা করব কি ইন্টারিম গভর্নমেন্ট ওরা স্টেপ নেবে কি এরকম কেউ মিস ইনফরমেশন ইসকনের এগেনস্টে না ছড়ায়। আগা গোড়া মৌলবাদীদের নিশানায় রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান ইসকন। এর আগেও কেউ ইসকনকে ক্যান্সার বলেছে, কেউ ইসকনের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার হুমকি দিয়েছে। দেখাবো। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এরা সমাজে ক্যান্সারের মতো এইভাবে ইসকন মারছে, ইসকনের ওই পান্ডাগুলোকে ওইভাবে কোপানো, এখন অস্ত্র হাতে নিতে হবে। সময় এসে গেছে গা। ইসকনকে যদি বাংলার জমিনে আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয়, কথা একেবারে ক্লিয়ার। আমরা এগুলো ভয় করি না, পরোয়া করি না। আমি গদাধর চট্টোপাধ্যায়কে দিয়ে আলোচনা শুরু করব। গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন তন্ময় মুখোপাধ্যায়, চয়ন ভট্টাচার্য, মহানন্দা কাঞ্জিলাল এবং তৌসিফ খান। আমি গদাধর চট্টোপাধ্যায় আপনার কাছে এই প্রশ্ন রাখছি যে 150-র বেশি দেশে ইসকন কাজ করছে, 850-র বেশি তাদের শাখা রয়েছে। আপনি জানেন যে আমেরিকা, ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত সফলতার সঙ্গে ইসকন কাজ করছে। সেই সমস্ত দেশ অ্যালাউ করছে একটা নিষিদ্ধ সংগঠন কাজ করে যাবে, সেই সমস্ত দেশ অ্যালাউ করবে? তা তো হতে পারে না। শুধুমাত্র বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, শুধুমাত্র বাংলাদেশ মনে করছে ইসকন একটা নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসবাদী সংগঠন। দেখুন, ইসকন হচ্ছে রিলিজিয়াস সোশ্যাল অর্গানাইজেশন এবং বিশ্বব্যাপী এর ব্যাপ্তি ভারতবর্ষেও আছে, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও আছে। কিন্তু হাসিনা গভর্নমেন্ট দেশ ছাড়ার পর অগাস্টে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে উগ্র মৌলবাদী সংগঠনগুলো রয়েছে, পার্টিকুলারলি যারা আপনার বিশ্বাস করে আইসিসের মতো গ্রুপ, অথবা আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের গ্রুপ, অথবা হরকতুল জিহাদের মতো গ্রুপ, বা বাংলাদেশের যেটা নিজস্ব গ্রুপ সেটা হচ্ছে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ নিউ যে গ্রুপ, বা আনসারুল বাংলা, এইসব যে গ্রুপগুলো রয়েছে, বা হিজব তাহির, এই গ্রুপগুলো, এদের মোটোটা কি? এরা হচ্ছে ওয়াহাবি কালচারে বিশ্বাস করে, ইসলামের ওয়াহাবি কালচার এবং সালাফিজম। এখানে আইসিসের যদি আপনি ইডিওলজি দেখেন, সেখানে ওরা কী চাচ্ছে? খিলাফত চাই, এবং ওরা কিন্তু ধর্মান্ধ, অর্থাৎ ওরা চায় রুল অফ আল্লাহ, এস্টাবলিশমেন্ট অফ দি রুল অফ আল্লাহ। দ্যাট উইল বি ওনলি ওয়ান চার্চ অ্যান্ড ওয়ান পার্টি। এই যে থিওরির মধ্যে চলছে, এর একটা বিরাট হিস্ট্রি আছে। এবং তারা এই বাংলাদেশে এই যখন দেখা যাচ্ছে হাসিনার পরবর্তীকালে যখন এই চিন্ময় কৃষ্ণ দাসকে যখন অ্যারেস্ট করা হলো প্রভোকেটিভ স্পিচ দেওয়ার জন্যে, উনি একটা স্পিচ দিয়েছিলেন
সেই সনাতন হিন্দুকে সাপোর্ট করে একটা স্পিচ দিয়েছেন, তার বিরুদ্ধে ওকে অ্যারেস্ট করে বলা হলো যে দেশদ্রোহী, অর্থাৎ ওয়েজিং ওয়ার এগেনস্ট দ্য স্টেট। যে 4-5টা চার্জ দেওয়া হয়েছে, সে প্রভোকেশনের চার্জ দেওয়া হয়েছে ওর এগেনস্টে। সুতরাং দেখা যাচ্ছে যে এরা ইসকনকে একটা হিন্দু সন্ত্রাসবাদী পার্টি বলে এস্টাবলিশ করতে চাচ্ছে এরা। কিন্তু যদি দেখা যায় অ্যাকচুয়ালি কি ইসকন হিন্দু সন্ত্রাসবাদী পার্টি? ওরা তো কোনো কনভার্সনে যায় না। সন্ত্রাসবাদী কাকেই বলবো? যখন তারা আর্মস নেবে, আর্মস ইন হ্যান্ড। যে কেউ ধর্ম যে কোনো স্টেটেই ধর্মতে প্রচার করতে পারে, যদি অ্যালাউ করে স্টেটটি, ব্যান না করে। এবং এখানে এখন তো কোনো ব্যান্ড আপনার ইসকন তো ব্যান্ড অর্গানাইজেশন নয়, কোনো ব্যান্ড। এইখান থেকে আপনি যে একটা কথা বলেন, আমি সেই সেন্টেন্স থেকে মহানন্দা কাঞ্জিলালের কাছে জানতে চাইবো যে ইসকন কাজ করতে পারছে সেই সমস্ত দেশে যারা অ্যালাউ করছে, কারণ মহানন্দাদি ইসকন শান্তির প্রচার করছে। শান্তির প্রচারক তারা যে কোনো বিপর্যয়ের মানুষের পাশে এসে দাঁড়ায়, মানব সেবাই তাদের পরম ধর্ম বলে তারা বিশ্বাস করেন। এটাই কি বর্তমান ইউনিস প্রশাসনের সব থেকে বড় মাথা ব্যথার কারণ? সেই কারণে কি ইসকনকে বারবার তারা টার্গেট করছেন, মানে মৌলবাদের বিরুদ্ধে ইসকন। মৌলবাদীদের যেটা একটু আগে বলছিলেন গদাধর বাবু, একেবারে রাইট। সেটা হচ্ছে যে যারা ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী গ্রুপ, এরা অ্যাকচুয়ালি বুঝতে হবে এরা কোনো ধর্মের নয়, এরা হচ্ছে ধ্বংসাত্মক মেন্টালিটির মানুষ। কিন্তু তারা কিছু দেশের মানুষকে প্রভোগ করে, তাদের ভাবধারার মধ্যে যদি বেশি মানুষকে তারা আনতে পারে, সেটাকেই তাদের জয় বলে তারা মনে করে। এবং সারা পৃথিবীর মধ্যে এরা ছড়িয়ে রয়েছে। এদের কাজ শুধুমাত্র টেরোরিজম, ধ্বংস করা। কাজেই কোনো ধর্মের মানুষ বলে আমি এদের আইডেন্টিফাই করতে চাই না। পিওর মুসলিম, পিওর হিন্দু, পিওর বুদ্ধিস্ট, পিওর খ্রিস্টানস, কোনো ধর্মের মধ্যেই কিন্তু এই ধ্বংসাত্মক ভাবধারা নেই। এবং একটা কথা হচ্ছে যেটা ভয়ের ব্যাপার, আমি দেখছিলাম যে এই যে তালিবান যে মেন্টালিটি যেটা এদের মধ্যে ভীষণভাবে রয়েছে, এটা কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, শুধু নয় মান্যতা পাচ্ছে। আমি তোমাকে বলছি, যেমন চায়নার প্রেসিডেন্ট কিছুদিন আগেই এরা কিন্তু তালিবান অ্যাপয়েন্টেড অ্যাম্বাসেডরকে ক্রেডেনশিয়াল দিয়েছে, বলছি অফিশিয়ালি মানি না, এই জায়গা থেকে ইসকনকে কেন টার্গেট করা হচ্ছে? যেটা হচ্ছে যে রাশিয়া পর্যন্ত কিন্তু এদের মান্যতা দিচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশ ইসকনকে মান্যতা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইসকনের বিরুদ্ধে টার্গেট করা হচ্ছে কেন? শেখ হাসিনা ইসকনের প্রতি সফট স্ট্যান্ড ছিলেন, তাহলে কি কোথাও এই ইউনিস প্রশাসনের যেনতন মূল্যে হাসিনার বিরোধিতা করতে হবে, সেই জন্য কি ইসকনকে টার্গেট করা হচ্ছে? এই প্রশ্ন উঠছে। একদিকে যখন ইসকনকে আক্রমণ করা হচ্ছে, অন্যদিকে ভারতের সঙ্গে যুদ্ধের জিগির তুলছে বাংলাদেশের কেউ কেউ, লাগাতার ছড়ানো হচ্ছে ভারত বিদ্বেষ চিন্তা ভাবনা। কিন্তু বাংলাদেশের কাছেই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মায়ানমারের সশস্ত্র আরাকান আর্মি। রোহিঙ্গাদের ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে হচ্ছে ঢাকাকে। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা প্রত্যেকটি বাংলাদেশী নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। কেউ স্বপ্ন দেখছে কলকাতা দখলের, কেউ আবার ভারতের বিরুদ্ধে দেশের নাগরিককে যুদ্ধের প্রশিক্ষণ দিতে চাইছেন। কিন্তু বাংলাদেশ যখন যুদ্ধ জিগির তুলতে ব্যস্ত, তখন অনেকে কটাক্ষ করে বলছেন, যারা নিজেদের জমি রক্ষা করতে পারে না তারা ভারতকে হুমকি দেয় কি করে? আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশের এখন সবচেয়ে মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে আরাকান আর্মি। বাংলাদেশের 271 কিলোমিটার সীমান্ত রয়েছে মায়ানমারের সঙ্গে। প্রথম আলো সূত্রে খবর, একটি অনুষ্ঠানে ইউনুস সরকারের রোহিঙ্গা সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খালিলুর রহমান জানান, বাংলাদেশ লাগোয়া মায়ানমারের রাখাইন রাজ্যের 80 থেকে 85% জায়গা দখল করে নিয়েছে আরাকান আর্মি। বিশেষ করে যেসব এলাকায় রোহিঙ্গাদের প্রধান বসবাস, সেগুলো তারা নিয়ন্ত্রণে নিয়েছে। ফলে দেশে ফের রোহিঙ্গাদের ঢল নামতে পারে বলে সিঁদুরে মেঘ দেখছে ঢাকা। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মায়ানমারে কিছু বিরোধী সশস্ত্র বিরোধী গোষ্ঠী আছে, এদের একটা বিগ ব্রাদারহুড গত 7-8 মাস ধরে এরা একসাথে লড়াই করছে। মূলত রাখাইন স্টেট যেটা, এটা হচ্ছে একদম মানে সমুদ্রের পাশে মায়ানমারের আপনি বলতে পারেন যে পশ্চিম দিকে, এবং সেই রাখাইন স্টেটে এদের লড়াইটা মূলত হচ্ছে সরকারের বিরুদ্ধে, এবং এরা শক্তি সংগ্রহ করেছে। বাংলাদেশের সাথে মিয়ানমারের বর্ডার প্রায় 271 কিলোমিটার। এরা পুরো যত বর্ডার আউটপোস্ট আছে দখল করে নিয়েছে, একটা ব্যাটালিয়ন কমান্ড হেডকোয়ার্টার কমপ্লিট নিয়ে নিয়েছে। আরাকান আর্মির দখলে তারা চেষ্টা করছে এই বর্ডারটা দখল করে আলটিমেটলি সরকারকে উল্টে দিতে, এবং তারা যদি সফল হয় তাতে বাংলাদেশের শিরোপীরা অনেক বেড়ে যাবে।
প্রথম আলো সূত্রে আরো খবর, মংডু টাউনশিপের দক্ষিণে মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের সর্বশেষ 5 নম্বর সীমান্ত ব্যাটালিয়নটিও দখলে নিয়েছে আরাকান আর্মি। বর্তমানে রাখাইনে প্রায় 5 লক্ষ রোহিঙ্গার বাস। তাদের সঙ্গে আরাকান আর্মির বিরোধ আছে। রাখাইনের রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে, এই আশঙ্কায় বান্দরবান ও কক্সবাজার সীমান্তে টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ। এখন বার্মিজ আর্মি ফিজিক্যালি বাংলাদেশে ইন্ট্রুড করেছে। আমরা এখন শুনতে পাইনি যে বাংলাদেশের আর্মি কিংবা মিলিটারি আরাকান আর্মির বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে। আমরা শুধু এটা জানতে পেরেছি যে প্রায় 25-30 কিলোমিটার ভেতরে ওরা বাংলাদেশের মধ্যে অলরেডি ঢুকে গিয়েছে। সো এখন বাংলাদেশকে বুঝতে হবে বর্মা সেক্টরের ইস্যুটা কি করে রিজলভ করবে। এই পরিস্থিতির জেরে নতুন করে শরণার্থীর ঢল নামলে বাংলাদেশের অর্থনীতিতে তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ফলে এখন প্রশ্ন হলো, বাংলাদেশ আগে নিজের সমস্যা সামলাবে নাকি ভারতের বিরুদ্ধে হাস্যকর হুমকি হুঁশিয়ারি দিতেই ব্যস্ত থাকবে? পার্থপ্রতিম ঘোষ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। তন্ময়দা, শুধুমাত্র যে ঢাকার কাছে শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে এই রোহিঙ্গারা তা তো নয়। যদি রোহিঙ্গাদের ঢেউ ঢাকায় এসে সরাসরি পড়ে, তার তো সরাসরি কিংবা পরোক্ষ প্রভাব পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ পড়তে পারে। ফলে ভারত সরকারের কাছেও তো এটা বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠতে চলেছে। দেখুন, প্রথমে দেখতে হবে যে জিনিসটা কিভাবে এগোয়, কারণ এই জন্যে যে শেখ হাসিনা সরকার একসময় এই রোহিঙ্গাদের ওখানে থাকতে দেবেন না, আর বাংলাদেশ ওদেরকে বরদাস্ত করবে না এই সমস্ত বলেছিলেন। এখন হাসিনা সরকার নেই, এখন একটা মৌলবাদী কিছু সংগঠন ওখানে সরকার চালাচ্ছে এবং তাদের অবস্থানটা বুঝতে হবে তারা রোহিঙ্গাদের নিয়ে কি করতে চান। রোহিঙ্গারা যদি তাদের দিকে ঢুকে পড়েন, তবে ভারতের দিক থেকে অবশ্যই আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদের বর্ডার সিল করে দিতে হবে। সেই বর্ডারে এখনো পর্যন্ত অনেকটা জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত পোরাস হয়ে রয়েছে এবং সেখানে জমি অধিগ্রহণ করেনি রাজ্য সরকার এবং ভারত সরকারের হাতে তুলে দেয়নি। তো সেখানে আমাদের ভারত সরকার তার ক্ষমতা মতন সবকিছু করছেন এবং আমরা নিশ্চিত জানি যে বর্ডারটা সিল করা অবিলম্বে প্রয়োজন। দেখুন, এটা তো বিজেপি বা কেন্দ্রীয় সরকারের একটা ডোমেন আছে। ওনাদের পলিসি হচ্ছে যে শেখ হাসিনা শুধু আমাদের বন্ধু, আর শেখ হাসিনা ছাড়া যত লোক আছে বাংলাদেশ গভর্নমেন্টে যারাই আছে সবাই শত্রু। এটা ওদের পলিসি। মমতা ব্যানার্জি বা স্টেট গভর্নমেন্ট এখানে কিছু বলতে পারে না। কিন্তু আমি একটা জিনিস নিশ্চয়ই মনে করি যে বাংলাদেশের এত ক্ষমতা নেই যত ওরা কথা বলছে, যত আমরা এখানে শুনতে পারছি যে ওরা ট্রেনিং নিচ্ছে, ভারত বিরোধী, ভারতে অ্যাটাক করে দেবে, এইসব ওদের ক্ষমতা নেই। আর আমি মনে করি যে অ্যাকচুয়ালি এটা কোনোদিন হতে পারে না যে ওরা আমাদের এখানে আক্রমণ করবে। কিন্তু একটা পিসফুল সলিউশন, একটা ডিপ্লোম্যাটিক সলিউশন, ওই সলিউশন যে আগে আমরা যখন শেখ হাসিনা ছিল তখন তো বাংলাদেশ আমাদের বন্ধু ছিল, বন্ধু কান্ট্রি ছিল, কোনোদিন তো শত্রুতা ছিল না। তাহলে ওই দিন আমরা কি করে ফিরতে পারি, এটাই মোদী সরকারের চলতি অস্থিরতার মধ্যে আরাকান আর্মি ক্রমশ এলাকা দখল করতে করতে চট্টগ্রামের দিকে এগোচ্ছে। তার সরাসরি প্রভাব ভারতবর্ষে এই রোহিঙ্গাদের মাধ্যমে এসে পড়ে কিনা সেটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটা বিরতির পর আমরা আলোচনায় ফিরব। মেয়র ফিরহাদ হাকিমের একটি মন্তব্যকে কেন্দ্র করে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। কি বলেছেন শোনাবো, আলোচনায় আসবো বিরতির পর। পড়াশোনা নতুন ভাবে স্ক্যান করলে ভিডিও পাবে রায় ও মার্টিন বিচিত্রা সহায়িকার সঙ্গে ইভি দ্য এডু অ্যাপ এবার ভিএফএক্স টেকনোলজি করে তুলবে বইকে জীবন্ত। आ तो गए, जाओगे कैसे? हेलो, मैं आ रहा हूँ, भगा कर ले जाऊंगा। सिक्योरिटी, भाग गए, पकड़ो उनको। हेलो, बोला था ना भगा कर ले जाऊंगा। एक हिंट तो देते। हिंट, बड़े आराम से। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। একটা অনুভূতি আমাদের সবারই ক্ষেত্রে এক, ঘরে ফেরার অনুভূতি, তাই না? কারণ নিজের জায়গায় আছে আসল সুখ, আসল শান্তি আর বিশ্বাস। ঠিক যেমন বোরোলিনে, যা দেয় রুক্ষ ত্বক থেকে হাসি খুশি ত্বক রাতারাতি।
তাই বুরুলিন রোজ রাতে। সুগন্ধ যা ছড়িয়ে দেয় ফুল সব জায়গায়, শ্রাবণে বৃষ্টি পড়ে বেপরোয়া ভাবে, বাহারের সুগন্ধ তুমি ছড়াতে থাকো। বাহার বাহার আছে, সব জায়গায় বাহার আছে। ডাক্তার এসি দেবে রূপ বডি ম্যাসাজ অয়েল চন্দন ও আমন্ডের গুণে সমৃদ্ধ, আপনার ত্বককে করবে উজ্জ্বল, কোমল ও সতেজ। রূপ বডি ম্যাসাজ অয়েল আপনার কমপ্লিট স্কিন কেয়ার। বিশ্বাস আছে বিশ্বাস আছে, সব খুশি হয় ডাবল, আর ভালোবাসাও ডাবল। বিশ্বাস আছে ডাবল বিশ্বাস। আপনজনের সাথে প্রতিটি মুহূর্ত হয় আরো উজ্জ্বল যখন বিশ্বাস হয় ডাবল। তাই তো ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স হয়ে গেছে অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স। ফটাফট চার্জশিট দিতেও ব্যর্থ সিবিআই, সন্দীপ অভিজিতের জামিন। ডাক্তারদের প্রতিবাদে সামিল অভয়ের পরিবার। চেষ্টা করছি আন্দোলন জোরদার করে বিচার ছিনিয়ে আনা। আন্দোলনই একমাত্র রাস্তা বিচার ছিনিয়ে আনার। তদন্তের নামে প্রহসনের অভিযোগে নিশানায় সিবিআই, বিচার চেয়ে নিজাম প্যালেস থেকে সিজিও অভিযান। জামিন পেয়ে গেছেন মানেই তার অভিযোগ থেকে মুক্তি পেয়ে গেছে, এরকম কোনো ঘটনা নয়। বিচারের দাবিতে ডাক্তারদের রানী রাসমণি অ্যাভিনিউ জমায়েত ঘিরে তুলকালাম, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিনা বিচারে জেলে সন্ন্যাসী, উল্টে ইসকনকেই বাংলাদেশে কট্টরপন্থীদের হুঁশিয়ারি। কোনো ব্যক্তি যদি কোনো গোষ্ঠী যদি থাকে সেটাও হবে ইসকন, এবং তার বিরুদ্ধে আমরা লড়ে যাব। এটা খুব ডেঞ্জারাস হবে। স্বাধীনতার ইতিহাস ভুলে ভারতের বিরুদ্ধে ফের বাংলাদেশের যুদ্ধের জিগির। আমাদের কি আবার ভারতীয়দের সাথেও আবার একটা মুক্তিযুদ্ধ করতে হবে? কাঁথি সমবায় ভোটের আগে নন্দীগ্রামে তৃণমূল বিজেপি সেটিং, ভাগাভাগি করে বিনা লড়াইয়ে দুই পক্ষের প্রার্থীদের জয়, বিতর্কের মুখে খরচ বাঁচানোর সাফাই। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, ব্যাপার নয় আজকে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ বিড়লা ফার্টিলিটি এন্ড আইভিএফ চেইন অফ দ্য ইয়ার ফর ইস্ট। বিরতিতে যাওয়ার আগে আপনাদের বলেছিলাম যে মেয়র ফিরহাদ হাকিমের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। তার সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ সংক্রান্ত এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। তৃণমূল আবার তার অন্য সাফাই দিচ্ছে, দেখুন। हम एक ऐसे कौम से हैं जो कौम, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। कुछ भी होता है तो मोमबत्ती में छील करते हैं। वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह पर बात जो तुम खुद जस्टिस देने के लायक होगे। जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। ফিরহাদ হাকিম নিঃসন্দেহে একজন ধর্মনিরপেক্ষ সেকুলার ব্যক্তি। এখন মুসলিমদের শিক্ষায় অনুপ্রাণিত করতে গিয়ে তিনি ওই ধরনের কোনো শব্দবন্ধ বা বাক্য গঠন কোনো অবস্থায় করেছেন, কিন্তু তার মূল স্পিরিটটা হচ্ছে মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসার, আরো বেশি শিক্ষা, আরো বেশি অগ্রগতি, আরো বেশি উন্নতি এবং বাকিদের সঙ্গে পাল্লা দেয়া। ফলে এটাকে নিয়ে ধর্মীয় ভেদাভেদের দৃষ্টিভঙ্গিতে বিকৃত প্রচার করাটা বোধহয় পুরোটা ঠিক হচ্ছে না। ফিরহাদ হাকিম সাহেব
সত্যি কি ভারতীয়? প্রশ্ন কি উনি সংবিধানকে মানেন? উনি ভারতবর্ষের লোক? এই কি মমতা ব্যানার্জির উদ্দেশ্য ইসলামিক কান্ট্রি বানানো? ধিক্কার ধিক্কার টিএমসি পার্টিকে আর ফিরোজ হামিদকে। তোমার স্বপ্ন জীবনে পুরো হবে না। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে হবে হবেই। সরাসরি চয়ন ভট্টাচার্য। দেখুন, ববি হাকিমের মানে ফিরাজ হাকিমের এই ধরনের বক্তব্য আমাদের অনভিপ্রেত তো বটেই, এক। আর দুই হচ্ছে যে উনি যে পদে আছেন, একজন রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়রের দায়িত্বে আছেন, উনি এই ধরনের মন্তব্য না করলেও পারতেন। ওনার ধর্মবিশ্বাস ওনার কাছে থাকতো, কিন্তু আমি যে ফিরাজ হাকিমকে চিনতাম তিনি ধর্মনিরপেক্ষ বলেই আমি জানতাম। এই ধরনের ক্ষেত্রে উনি এর আগেও একটা এমন মন্তব্য করেছেন যেটা নিয়ে প্রচন্ড বিতর্ক রেখেছিল। উনি ধর্মীয় বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছেন কেন? কিন্তু কুণাল ঘোষ তো বলছেন এটা এই সম্প্রদায়ের শিক্ষার প্রসারের জন্য। কুণাল ঘোষ কি বলছেন সেটা নিয়ে আমি রিয়াকশন দেওয়ার কোনো প্রয়োজনই মনে করছি না। ফিরাজ হাকিম যা বলেছেন আমরা শুনলাম, শুনে যেটা বলছে সেটা মৌলবাদীদের হাত শক্ত করবে। এই যে এক্ষুনি আপনি দেখুন, আমাকে ছেড়ে আপনি তন্ময়দার কাছে যাবেন, অযথা এই ধরনের বিতর্ক তৈরি করা এই সময় দাঁড়িয়ে। ফিরাদ হাকিমের যে ক্রেডেনশিয়াল আছে অ্যাজ আ সেকুলার লিডার, ওটা একদম আনকোয়েশ্চেনেবল। আমরা জানি যে ওনার বাড়ির পাশেই উনি পুজো প্রত্যেক বছর যে আছে পুজোটা উনি করেন, অর্গানাইজ করেন, বা ওনার যে বিচারধারা আছে ওটা সেকুলার আছে, ওটা আমরা জানি। হ্যাঁ, এবার কথা পাবলিক কথা বলে ওটা মিস ইন্টারপ্রিট হতেই পারে। কেউ লোক হয়তো ওটা কথা উনি যেটা বলেছেন শুনুন। এবার হচ্ছে এই ফিরাদ হাকিম বলেছেন যে মিনি পাকিস্তান তৈরি করে ফেলেছেন তিনি, দেখেছেন তো? আচ্ছা, তারপরে হচ্ছে তার একজন দলের একজন বলছেন 30% ডিস্টার্ব করবেন, আপনার সঙ্গে বলিনি, 30%কে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে কেটে। তারপরে আরেকজন বলছেন যে হাম দো হামারা চার, তার মানে প্রচুর মুসলিম জনসংখ্যা বাড়াও আর হিন্দুদের কেটে ভাসিয়ে দাও। আপনি এত ভয় পাচ্ছেন কেন? এই করে এইসব কথা নিয়ে আপনার ভয় পাওয়ার কি আছে? ভবিষ্যতে এই ফিরাদ হাকিম তন্ময়, আপনার কাছে আমার প্রশ্ন, যদি ফিরাদ হাকিমের এই বক্তব্য নিয়ে আপনাদের আপত্তি থেকেই থাকে, তাহলে বিজেপি সাংসদ বিষ্ণুপদ রায় যে বক্তব্যটা বললেন যে আপনার এই স্বপ্ন জীবনে পূরণ হবে না, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবেই হবেই হবেই। আমরা যতদূর জানি সংবিধানে হিন্দু রাষ্ট্র বলে কোনো বক্তব্য বা এরকম কোনো শব্দবন্ধ নেই। আপনি এইটা দেখছেন না যে হচ্ছে কংগ্রেসের একজন বলেছেন যে এটা তো হিন্দু রাষ্ট্র হয়েই আছে, কারণ এখানে 82% হিন্দু। তো সেইটা হচ্ছে এইভাবে বলা হয়েছে। তার মানে এই নয় যে হিন্দুদেরকে সংখ্যালঘু করা হবে। প্লিজ, আমার সময় শেষ। তন্ময়দা, কংগ্রেসের কেউ যদি এরকম বক্তব্য বলে থাকে তাহলে সরকারের তরফে কোনো পদক্ষেপ করা হয়েছে? একসঙ্গে বললে কিছু বোঝা যাচ্ছে না। মেয়র ফিরাদ হাকিম, মন্ত্রী ফিরাদ হাকিমের এই বক্তব্যকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু এই বিতর্কের রেশ আগামী দিনে কতদূর এগিয়ে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু এর মাঝে আরো একটা ঘটনা আপনারা ইতিমধ্যে ঘটে গিয়েছে, আপনারা জানেন, যে প্রশ্ন উঠছে যে তাহলে কলকাতা রাজপথ কি ফের কাঁপতে চলেছে? কারণ সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দিতে না পারায় অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের জামিন হয়ে গেছে। গতকাল চিকিৎসকরা ফের পথে নেমেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও পথে নেমেছেন। আবারও কি কাঁপতে চলেছে কলকাতা? আলোচনায় ফিরব বিরতির পর। পড়াশোনা নতুন ভাবে, স্ক্যান করলে ভিডিও পাবে, রায় ও মার্টিন বিচিত্রা সহায়িকার সঙ্গে, ইভি দ্য এডু অ্যাপ এবার ভিএফএক্স টেকনোলজি করে তুলবে বইকে জীবন্ত। দেখো ত্বক হলো আর ব্রাইট, সুগন্ধে মৃদু মন্দে তুমি আমার স্যান্ডেলাইট, স্যান্ডেলাইট আয়ুর্বেদিক বডি অয়েল। সুগন্ধ যা ছড়িয়ে দেয় ফুল সব জায়গায়, শ্রাবণে বৃষ্টি পড়ে বেপরোয়া ভাবে, বাহারের সুগন্ধ তুমি ছড়াতে থাকো। বাহার আছে, সব জায়গায় বাহার আছে। ডাফ এন্ড ডাট শিক্ষার ভিত, নেক্টার গ্রামার ও প্রভাতী গণিত। ডাফ এন্ড ডাট।
চার্জশিট দিতেও ব্যর্থ সিবিআই, সন্দীপ অভিজিতের জামিন, প্রতিবাদে ফের রাজপথে জনগর্জন। চেষ্টা করছি আন্দোলন জোরদার করে বিচার ছিনিয়ে আনা। আন্দোলনই একমাত্র রাস্তা বিচার ছিনিয়ে আনার। তদন্তের নামে প্রহসনের অভিযোগে নিশানায় সিবিআই, বিচার চেয়ে নিজাম প্যালেস থেকে সিজিও অভিযান। জামিন পেয়ে গেছেন মানেই তার অভিযোগ থেকে মুক্তি পেয়ে গেছে, এরকম কোনো ঘটনা নয়। বিচারের দাবিতে 4 মাস পার, ফের আন্দোলনের প্রস্তুতি। তো মনে হতে পারে যে আমরা চুপ আছি, কিন্তু মনে মনে আমরা কেউই শান্ত নই। আন্দোলন চলবে। বিচারের দাবিতে ডাক্তারদের রানী রাসমণি অ্যাভিনিউ জমায়েত ঘিরে তুলকালাম, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ব্যর্থতায় বিদ্ধ সিবিআই, বিজেপির অন্তরে ক্ষোভের আঁচ। ভেরি ভেরি আনফরচুনেট। পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট কোনো একটা জায়গায় হচ্ছে, পলিটিক্স অফ আন্ডারস্ট্যান্ডিং কোনো একটা জায়গায় হচ্ছে। বাংলাদেশ নিয়ে তোলপাড়ের মধ্যেই সংখ্যাগুরু সংখ্যালঘু বিতর্কে ববি। एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরু হবে, পুরমন্ত্রীর মন্তব্য পোস্ট করে আক্রমণে বিজেপি, পাল্টা হিন্দু রাষ্ট্রের হুঙ্কার গেরুয়া সাংসদের। পুরা ভারত ইকট্টা বন জায়গা, হিন্দু 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 বন জায়গা। বিনা বিচারে জেলে সন্ন্যাসী, উল্টে ইসকনকেই বাংলাদেশের কট্টরপন্থীদের হুঁশিয়ারি। কোনো ব্যক্তি যদি কোনো গোষ্ঠী যদি থাকে সেটাও হবে ইসকন, এবং তার বিরুদ্ধে আমরা লড়ে যাব। এটা খুব ডেঞ্জারাস হবে। স্বাধীনতার ইতিহাস বলে ভারতের বিরুদ্ধে ফের বাংলাদেশের যুদ্ধের জিগির। আমাদেরকে আবার ভারতীয়দের সাথেও আবার একটা মুক্তিযুদ্ধ করতে হবে। বিদ্রোহীদের উত্থানে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা, বাংলা বিহার ওড়িশা দখল নেওয়ার আজব স্বপ্ন দেখা বাংলাদেশি এখন মায়ানমার সীমান্ত নিয়ে নাজেহাল। একদিকে বিএনপি জামাতের হামলা, অন্যদিকে ইউনূস সরকারের গ্রেপ্তার। হিন্দুদের উপর নির্যাতনের মধ্যে এবার মুখ খুলেন হাসিনা, দাঁত ভাঙা জবাবের হুঙ্কার। সংবিধানের 75 বছর পূর্তি উপলক্ষে সংসদে ইন্দিরা জমানার জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে আক্রমণে মোদি, পাল্টা সাভারকরের বক্তব্য তুলে জবাব রাহুলের। মহিলা সাংবাদিককে হেনস্থায় অভিযুক্ত তন্ময়ের সাসপেনশন তুলে নিল সিপিএম, কোনো প্রমাণ না পাওয়ার দাবি, দলের স্বাভাবিক কাজে ফিরতে নির্দেশ। কেষ্টপুরে ফেসবুক ফ্রেন্ডের হাতেই বধূ খুন, 4 ঘন্টায় নাগেরবাজার থেকে গ্রেপ্তার, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় আক্রোশে খুন, অনুমান পুলিশের। এবার এক মেট্রোতেই গড়িয়া থেকে বিমানবন্দর, দমদম থেকে নোয়াপাড়া হয়ে এয়ারপোর্ট পর্যন্ত রুটে ট্রায়াল রান, আগামী বছরের মার্চেই রুট চালুর প্রস্তুতি। চাটা দে, আমার একটা চা দেন। আমারটা বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। 90 দিনের চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে সিবিআই। ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে গিয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি। কেন্দ্রীয় এজেন্সির এই ভূমিকায় চূড়ান্ত হতাশা এবং ক্ষোভ তৈরি করেছে সেই সমস্ত মানুষের মনে যারা বিচারের জন্য তাকিয়েছিলেন সিবিআই তদন্তের দিকে। তারই প্রতিফলন দেখা গেল পথে নামা একাধিক প্রতিবাদ মিছিলে, প্ল্যাকার্ড থেকে পোস্টারে। সিবিআই এর ভূমিকায় এদিন চরম ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। পথে নামে বাম এবং কংগ্রেস। 90 দিন হয়ে গেল সিবিআই একটা চার্জশিট পেশ করতে পারলো না। যদি চার্জশিট না ফ্রেম করতে পারবে তাহলে গ্রেপ্তার করলো কেন? আমাদের আবেগকে নিয়ে কি ছিনিমিনি খেলা হচ্ছে? সিবিআই যে দুজনকে জামিন দেওয়া হয়েছে গতকাল, তাদেরকে গ্রেপ্তার করেছিলেন তথ্য প্রমাণ লোপাটের জন্য। কেন ওনারা 90 দিনের মাথায় চার্জশিট দিতে পারলেন না? তাহলে এই ব্যর্থতাটা সিবিআই এর। আমরা আমাদের আন্দোলনের প্রথম দিন থেকেই সিবিআই এর যে ইনভেস্টিগেশনের গতি প্রকৃতি, সেটা নিয়েও আমরা আওয়াজ তুলেছি। এই যে ব্যর্থতা সিবিআই এর, সেটাই ব্যর্থতাটা সিবিআই কে স্বীকার করতেই হবে। 90 দিন পেরিয়ে গেলেও চার্জশিট জমা দিতে পারে, এটা আমরা খুবই হতাশ। এটা লুপ হোল যেটা আমাদের জুডিশিয়ারি সিস্টেমে আছে, সেটা বেরিয়ে আসলো যে যারা প্রভাবশালী মানুষ তারা এটা ইউজ করে এরকম করতে পারে। 90 দিন পেরিয়ে গেলেও চার্জশিট জমা দিতে পারে, এটা আমরা খুবই হতাশ। এটা লুপ হোল যেটা আমাদের জুডিশিয়ারি সিস্টেমে আছে, সেটা বেরিয়ে আসলো যে যারা প্রভাবশালী মানুষ তারা এটা ইউজ করে এরকম করতে পারে। তন্ময়দা, সিবিআই এর ওপরে অগাধ ভরসা রেখে তিলোত্তমার মা বাবা লড়াইতে নেমেছিলেন। তাদের সেই ভরসা ভেঙে চুরমার হয়ে গেছে। আমাদেরকে দেওয়া সাক্ষাৎকারে তার বাবা কাঁদতে কাঁদতে বলছেন আমাদের আর ভরসা নেই সিবিআই এর ওপর। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সিবিআই এতদিন ধরে করলোটা কি?
দেখুন, প্রথমে দুটো কথা আপনাকে বলতে দেবেন, হচ্ছে সিবিআই তদন্ত করছে না কেন্দ্রীয় সরকারের নির্দেশে, সিবিআই তদন্ত করছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, এবং তারপরে সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি নজরদারি করছে সুপ্রিম কোর্ট। আজ পর্যন্ত সিবিআই যতবার সুপ্রিম কোর্টে রিপোর্ট দিয়েছেন, সুপ্রিম কোর্ট একবারও কোনো অসন্তোষ প্রকাশ করেননি। সেখানে নির্যাতিতার বাবা মায়ের লয়ারও ছিলেন এবং অন্য সব লয়াররা ছিলেন। আজকে যে কথাটা বলা হচ্ছে এটাকে বলে আইনের ভাষায় ডিফল্ট বেল, মানে 90 দিনের মধ্যে চার্জশিটটা জমা করতে যায়নি। সিবিআই তার জন্য বলেছে যে 900 ঘন্টার সিসিটিভি ফুটেজ যেটা অনেকটাই ডিলিট হয়ে গেছে, সেইগুলোকে সাইবার এক্সপার্ট দিয়ে তারা হচ্ছে ফেরত আনার চেষ্টা করছে। না, তাহলে শেষবার সুপ্রিম কোর্টে যখন হিয়ারিং হলো তখন কেন বলা হয়েছিল যে আমরা একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো? তার মানে কিছু বেস ছিল তাদের হাতে, যে জন্য তারা ওই কথা বলতে পেরেছিলেন। তার 3 দিন পর যখন হিয়ারিং হচ্ছে তখন বলছে আজকে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারবো না। সৌমেন, এটা ভুল হচ্ছে। ডিফল্ট বেলটা লয়ে প্রভিশন আছে এই জন্য যাতে হচ্ছে তদন্তটা তাড়াতাড়ি এগোয়, চার্জশিটটা দেওয়া হয়। আমি এই জায়গাটা গদাধর চট্টোপাধ্যায়ের কাছে ক্লিয়ার হতে চাই, এই টেকনিক্যাল জায়গাটা ক্লিয়ার হওয়া দরকার। গদাধর চট্টোপাধ্যায়, 1 মিনিট বলতে দাও সৌমেন, আমাকে শেষ করতে দাও। যে এইটা যেটা তুমি বলছো যে হচ্ছে তুমি প্রশ্নটা হচ্ছে যেটা বলছো সেটা হচ্ছে সিবিআই কিন্তু বলেছে চার্জশিট দেবে, তারা কিন্তু বলেনি যে তাদের চার্জশিট দেওয়ার নেই, কেসটা ক্লোজ করে দাও। না, কখনোই বলেনি। তারা বলছে আজকে আমরা দিতে পারছি না, কিন্তু তারা তো জানেন যে 90 ডেজ কমপ্লিট হয়ে যাওয়া মানে তারা সব পেয়ে যাবে। বলেছে যে তাদের কাছে পুরো জিনিসটা কমপ্লিট হয়নি। গদাধর চট্টোপাধ্যায়, দেখুন আপনার এই যেটা এখন সাবজুডিস কেস আছে, সুতরাং আমরা বেশি আইনের দিকে যেতে পারবো না এটা, এবং কোর্ট মনিটর কেস। কিন্তু এখানে সিবিআইয়ের একটা গাফিলতি আছে। গাফিলতিটা এটাই হচ্ছে, সুপ্রিম কোর্টের যদি আপনি রায় দেখেন, প্রথম দিকে যে দেখেন, সুপ্রিম কোর্টে কিন্তু সিবিআই বলেছিল যখন এদের অ্যারেস্ট যখন করে বোথ টালা থানার প্রাক্তন ওসি এবং এই ঘোষকে, দুজনকে যখন অ্যারেস্ট করে তার গ্রাউন্ড ছিল এবং সুপ্রিম কোর্ট মেনেছিল। কিন্তু গ্রাউন্ড যদি থাকে, কিছুটা গ্রাউন্ড পেয়েছিল, সিবিআইয়ের উচিত ছিল 90 ডেজের মধ্যে এটাকে লোয়ার কোর্টে নিয়ে এসে তাদের যাতে বেল না পায় এরা, যে আমাদের কাছে এই গ্রাউন্ড আছে, আমরা উই আর পার্সুইং দ্য কেস ফার্দার। সিবিআই কিন্তু সেটা কেন করেনি সেটা সিবিআই বলতে পারবে। কিন্তু একটা কথা একটু 10 সেকেন্ড বলবো, একটা এই যে গদাধরবাবু যে বলছেন, গদাধরবাবু জানেন এই বেলটা কিন্তু ক্যান্সেল করা যায় যদি আজকে সিবিআই চার্জশিট দেয়। নন বেল সেশন কোর্টে সিবিআই কিন্তু বলেছে, সেশন কোর্টে সিবিআই বলেছে যে কোর্টের যদি কোর্ট বেল দিতে চায় তাহলে সেটা কোর্টের ডিসিশন। ওরা কিন্তু অপোজ করলো না কালকে, এটা কিন্তু আপনি মনে রাখুন। এই মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে বলেছেন যে ক্রাইমস अगेंस्ट উইমেন টলারেট করা যাবে না। এই রেপ এন্ড মার্ডার কেসে ডেথ পেনাল্টি মমতা ব্যানার্জি ডিসাইড করেছেন। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ যখন জয়নগর কেসে 62 দিনে ডেথ পেনাল্টি সিকিউর করেছে, তারপরে ফারাক্কা কেসে একদিন আগে ওখানেও ডেথ পেনাল্টি সিকিউর করতে পেরেছে, তাহলে সিবিআই কেন করতে পারছে না? বেশ, যখন ওয়েস্ট বেঙ্গল আমি তন্ময়দার কাছে আসবো, তন্ময়দার কাছে আসবো, কিন্তু প্লিজ তন্ময়দা আমার কথা শুনুন। আপনার কাছে অবশ্যই আসবো, কিন্তু আপনাদেরই নেতা দেবাশিস ধর, প্রাক্তন আইপিএস, তিনি কি বলছেন একবার শুনুন। ডাইরেক্টর সিবিআই যেটা মনিটর করছেন, আমি এই ধরনের কেসে দেখেছি অত্যন্ত সচেতনভাবে এগোনো হয়। দেখুন, এই গ্রেপ্তারিটা যদি না ঘটতো আর আজকে যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে মানুষ কিন্তু বলতো না। হ্যাঁ, মানুষের অবশ্যই এখনো মানুষের সন্ধানে আছে কে এর পিছনে মাথা, কেন হয়নি, তদন্ত শেষ হয়নি, সেক্ষেত্রে আমরা সিবিআই কে বলতে পারছি না। কিন্তু এই ঘটনাটা কখনোই ঘটা উচিত হয়নি। আপনি দুজন আধিকারিককে অ্যারেস্ট করেছেন, তো অ্যারেস্ট করেছেন তাকে তো আইদার তার ততখানি ইনভলভমেন্ট ছিল বলে অ্যারেস্ট করেছেন, অ্যারেস্ট করলে তাকে সাধারণত চার্জশিট করাই হয়, এটা কিন্তু কিন্তু না হলে এরকম ভাবে গ্রেপ্তারিটা কাউকে করা উচিত বলে একজন পুলিশ আধিকারিক হিসাবে আমি পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি কোনোদিন করা উচিত নয়। তন্ময়দা, আপনি শুনলেন, এবার কি বলবেন? দেখুন, আমি তো প্রথম থেকেই বলছি, দেখুন এই সন্দীপ ঘোষ এখনো বেল পায়নি করাপশন কেসে। সেখানে হচ্ছে সিবিআই 125 পাতা চার্জশিট দিয়েছে, 500 পাতা ডকুমেন্ট দিয়েছে। আজকে সেটা অভিজিৎ মণ্ডল তো বেরিয়ে গেল। আমি বলার চেষ্টা করছি, অভিজিৎ মণ্ডল তো বেরিয়ে গেল। আমি বলার চেষ্টা করছি, আমি বলার চেষ্টা করছি এই অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তো গুরুতর চেষ্টা করছি। সেখানে সিবিআই করতে পেরেছে, এখানে হচ্ছে ফরেনসিক রিপোর্টগুলো সব আসেনি। আপনি সন্দীপ ঘোষের কথা বলছেন, তন্ময়দা আপনি সন্দীপ ঘোষের কথা বলছেন, কিন্তু সন্দীপ ঘোষ তো বেরিয়ে গেল, যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল, থানার মধ্যে বসে তিনি ট্যাম্পারিং করেছেন। রাজনৈতিক আকচাকচি চলছে, কিন্তু এই ঘটনার পর তিলোত্তমার মা বাবা তারা যথেষ্টই হতাশ, কিন্তু নতুন করে তারা আবার লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। দেখুন,
সত্যি একটা কথা বলবো, আজকে আমার মেয়েটাকে বলতে খুব কষ্ট লাগে। পড়াশোনা শিখিয়েছিলাম এবং ও চেষ্টা করে আজকে একটা জায়গায় পৌঁছেছিল বলে আজকে আমাদের এই দুর্দশা দেখতে হচ্ছে, আর কিছুই না। সিবিআই যেটা বলার চেষ্টা করছে বা বোঝানোর চেষ্টা করছে যে মানে তারা কিছু পাচ্ছেন না। এই কথা কোথাও উনি উল্লেখ করেননি। চার্জশিটটা যে জমা পড়েছে 45 পাতার। অনেক কষ্ট করে মেয়েকে ডাক্তারি পড়িয়েছিলেন বাবা মা। ডাক্তার হয়ে সেই মেয়ে যখন রাতের পর রাত হাসপাতালে থেকে কর্তব্য পালন করত, তখন দুশ্চিন্তা নয়, গর্ব হতো তাদের। কখনো মনে হয়নি কর্মস্থলে এরকম ভয়ঙ্কর পরিণতি হতে পারে। বিচার পেতে ভরসা করেছিলেন যে সিবিআই এর ওপর, তারাও চূড়ান্ত হতাশ করেছে। কেন্দ্রীয় এজেন্সি 90 দিনের চার্জশিট দিতে ব্যর্থ হওয়ায় ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ ও টানা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এটা কিছুতেই মেনে নিতে পারছেন না নিহত চিকিৎসকের মা বাবা। সিবিআই এর ব্যর্থতা, সিবিআই কে জিজ্ঞেস করতে হবে। আমাদের তো এই ক্ষমতাটা আমাদের দেওয়া হয়নি, সিবিআই দেওয়া উচিত ছিল, দেয়নি। হ্যাঁ বলেছে আমরা চার্জশিট দিতে পারিনি, 90 আমাদের আরো তদন্ত বাকি, তাই আমরা দিইনি, দিয়ে দেবো কয়েকদিনের মধ্যে। উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। মনোনদী তিলোত্তমার মা বাবা 4 মাস ধরে লড়াই করলেন, একটা অশেষ আশা নিয়ে তারা বসেছিলেন, কিন্তু সেই আশা ভেঙে চুরমার হয়ে গেছে। তারা নতুন করে আবার লড়াই শুরু করার সিদ্ধান্ত দিয়েছেন। কবে লড়াই শেষ হবে তারা জানেন না। দেখো, লড়াই তো অনেক রকম হয়, কিন্তু আসল অপরাধীরা শাস্তি পায় কিন্তু বিচারকের ভার্ডিক্টে, এটা মনে রাখতে হবে। রাস্তার লড়াই নিশ্চয়ই চলবে, আন্দোলন সবসময় চলবে, গণতান্ত্রিক দেশে আন্দোলন করতেই হবে। কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে, একটু আগে তসিফ যেটা বললো, জয়নগর ফারাক্কা, এই কেসগুলোর সঙ্গে আরজিকর মেলানো যাবে না। তার কারণ হচ্ছে এটা শুধুমাত্র একটা রেপ কেস নয়, এর মধ্যে একটা গভীর ষড়যন্ত্রের বিষয় আছে। এবং এই যে চার্জশিট দিতে পারা না পারা, এটা একটা টেকনিক্যাল ব্যাপার, কিন্তু প্রমাণ লোপাটের চেষ্টা কারা করেছে সেটা আগে ধরতে হবে। সেটা যদি না ধরা যায় তাহলে এই কেস কোনোদিন সলভ হবে না। সিসিটিভি ফুটেজ কেন নেই? সিসিটিভি ব্যবস্থা ওইরকম একটা বড় হসপিটালে কেন ট্রান্সপারেন্ট নয়? একটা সিসিটিভি দেখে তো গোয়েন্দারা ধরে ফেলতে পারে একটা বড় বড় কেস, কিন্তু সেটা কেন করা হচ্ছে না? কেন শেষকৃত্যের জন্য এত তাড়াহুড়ো? অনেক প্রশ্ন, অনেক জট। কিন্তু এইগুলো যদি সলভ না করা যায় তাহলে কোনোদিন এর সমাধান হবে না। এটা কোনো অর্ডিনারি রেপ কেস নয় যেটা পুলিশ একটা চার্জশিট দিল, ফাঁসি হয়ে গেল, এটা তা নয়। মনোনদী ফারাক্কার কথা বললেন, ঠিক সেই সূত্রেই আপনাদের জানাবো যে কুলতলি এবং ফারাক্কায় নাবালিকা ধর্ষণ খুন মামলায় দ্রুত সাজা ঘোষণা হয়েছে। যে প্রেক্ষাপটে আরজিকর কাণ্ডের মামলা ফের পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি করেছেন ফিরহাদ হাকিম। পাশাপাশি বিচার না পাওয়া নিয়ে উঠে আসছে সেটিং এর প্রশ্ন। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তাহলে সেই সারদা কিংবা নারদকাণ্ড থেকে শুরু করে কোনো মামলাতেই সিবিআই এখনো বছরের পর বছর পেরিয়ে গেলেও বিচার মিলছে না কেন? সবটার নেপথ্যে কি রয়েছে সেই সেটিং? পুলিশ বা সিবিআই যদি মনে করে তাদের সেই এফিসিয়েন্সি আছে সমস্যার সমাধান করার, অপরাধীকে খুঁজে বের করার, কিন্তু যে মুহূর্তে সেখানে টাকা ইনভলভ আছে, পলিটিক্যাল পাওয়ার ইনভলভ আছে, সেখানে সেটা সারদা বলুন, সেটা নারদা বলুন, সেটা রোজ ভ্যালি বলুন, কোথাও কোনো কিচ্ছু আমরা কোনো কুল কিনারা দেখতে পাই না। সম্প্রতি কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুনের 62 দিনের মাথায় ফাঁসির সাজা হয়েছে। ফারাক্কায় নাবালিকাকে ধর্ষণ খুনের মামলাতেও 2 মাসের মধ্যেই সাজা ঘোষণা হয়েছে। অন্যদিকে আরজিকর মামলায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে যাওয়ায় সিবিআইয়ের ভূমিকায় তৈরি হয়েছে তীব্র ক্ষোভ, যাকে এখন হাতিয়ার করছে তৃণমূল। আমার মনে হয় যে সেই পরিবারকে এবং যারা গেছিলেন কোর্টে তাদের বলা উচিত যে এটা রাজ্য ইনভেস্টিগেশন এজেন্সি, সেটা সিআইডি হতে পারে বা ডিডি হতে পারে, যেটা সিট গঠন করে যে তার হাতে এটা ফিরিয়ে দেওয়া হোক। তার কারণ যদি সিট গঠন করে মুখ্যমন্ত্রীর প্রশাসন 60 দিনে দিতে পারে, তাহলে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের যে 4 দিনের ইনভেস্টিগেশন, তার উপরে আর কিছু পেল না, তাহলে তাদেরই দেওয়া উচিত যে আস্তে আস্তে এই যে অন্যায় করেছে তাকে ইমিডিয়েটলি ফাঁসির সাজা শোনানো হোক। সিবিআই কি তদন্ত করবে? তদন্তে আসবার আগেই তো প্লেস অফ অকারেন্স অল্টার করে দেওয়া হয়েছে, তার বাবা মাকে টাকা দিতে বলা হয়েছে, শতাধিক লোক ওই অকুস্থলে ঢুকে পড়েছে,
এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষের সিবিআই এর ওপর আমার ইডির ওপরে আস্থা আছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা আছে, আদালতের উপরে আস্থা আছে, মানুষের আস্থা আছে। দেরি হচ্ছে, এই জন্য মানুষের আবেগ আহত হচ্ছে। সিবিআই এর এই দীর্ঘসূত্রিতা তদন্তের আমাদেরও আহত করছে। আমরা চাই সিবিআই দ্রুত তাদের চার্জশিট দিক। এই বিতর্কের মধ্যে এখন একটাই প্রশ্ন জোরালোভাবে উঠেছে, কেন্দ্রীয় এজেন্সির উপর কি আর সাধারণ মানুষের ভরসা থাকবে? এজেন্সির হাতে ঝুলে থাকা অজস্র মামলায় কবে বিচার হবে? উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। চয়নদা, সিবিআই তদন্ত করছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, মনিটর করছে শীর্ষ আদালত, তাহলে সেটিং এর প্রশ্ন কেন আসছে? শুনুন, সেটিং এর প্রশ্নটা আসতো না যদি সিবিআই এর ভূমিকা সঠিক থাকতো। সিবিআই এর ভূমিকা নিয়ে এখানে পশ্চিমবাংলার তৃণমূল বিজেপি নেতারা আহত হলেও একটা বিবৃতি এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রী দেননি, যার আন্ডারে সিবিআই এর দপ্তর। নির্দিষ্টভাবে এই কথাটা বলবার সন্দীপ ঘোষ জেলে আছে সিবিআই ইডির জন্য। দুই নম্বর হচ্ছে সিবিআই যে তথ্য প্রমাণ লোপাটের যেগুলো নির্দিষ্টভাবে সিবিআই বলছিল বিবৃতিতে, সেগুলো চার্জশিটে উল্লেখ করা হয়নি। এক, দুই, সেটা হচ্ছে যে ভিডিও ফুটেজের কথা বারবার আসছে, সে ভিডিও ফুটেজ যে ট্যাম্পারিং করা হচ্ছে সেটা উল্লেখ করা হয়নি। তিন যেটা সেটা মারাত্মক, সেটা হচ্ছে যে ওই ভিড়টা, যেখানে ওই যে প্লেস অফ অকারেন্সের ভিড়টা ছিল, ভিড়ের কথা সিবিআই উল্লেখই করেনি। এবং শেষ যেটা বলবো সেটা হচ্ছে যে নির্দিষ্টভাবে বারবার যেটা কেন তাড়াতাড়ি প্রশ্নই তোলেনি। আমি প্রতিবাদ জানালাম, এত সংক্ষিপ্ত বক্তব্য থাকবে আমার বাংলা, আমি প্রতিবাদ জানালাম আমার বডির পক্ষ থেকে। দেখুন, প্রতিবাদ জানালাম, আমি এত সংক্ষিপ্ত বক্তব্য শুনবো। বাংলা বিরোধী দলরা এই মামলাটা নিয়ে শুধু রাজনীতি করেছে। এখন রেজাল্ট বাই ইলেকশন তখন তো ডিউ ছিল, এখন বাই ইলেকশন শেষ হয়ে গেছে, এবার ওদের কোনো ইন্টারেস্ট নেই। যখন ওনাদের সিবিআই বা বিরোধী দলের কোনো ইন্টারেস্ট নেই, এই মামলাটা ফেরত দিয়ে দিন। সিআইডি যখন তদন্ত করবে বা এসআইটি ফর্ম করে স্টেট গভর্নমেন্ট দ্বারা তদন্ত হবে, তাহলে ওটা ঠিক হয়ে যাবে। এটা তো আপনারাই তো মিছিল করেছিলেন, বাংলা বিরোধী দলরাই তো মিছিল করেছিল যে এটা সিবিআই কে বিচার মিলবে। প্লিজ, আমি শুনেছি, সবার কথা শুনেছি। এবার গতকাল চট্টোপাধ্যায়, রাজ্যের হাতে ফিরিয়ে দিলে কি বিচার মিলবে? না, আমি তো মনে করি না যে রাজ্য পুলিশের হাতে এলে এটা কেসটা সলভ হয়ে যাবে। কারণ যে টেকনিক্যাল গ্রাউন্ডে সিবিআইয়ের দোষ আছে, সেই দোষ আছে সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান, ওরা বেলটাকে অপোজ করতে পারতো এবং ওরা কোর্টকে কনভিন্স করতে পারতো, দেখো এইগুলো আমার ডিউ আছে। যেসব আপনি বলছেন যে ফরেন্সিক রিপোর্টস বা যে রিপোর্টগুলো ওরা পারসিউ করছে সেগুলোকে মেনশন করতে হতো। যেটা এক মিনিট আমাকে আপনি সুপ্রিম কোর্ট জাজমেন্ট আছে না, সুপ্রিম কোর্ট বলেছে বলবে সুপ্রিম কোর্ট ইনকমপ্লিট ইনভেস্টিগেশনে সেখানেও ডিফল্ট হতে পারে। সুপ্রিম কোর্ট জাজমেন্ট আছে, এই তো মুশকিল। ইনকমপ্লিট ইনভেস্টিগেশন আরে স্যার বলেছে এখনো সাইবার রিপোর্ট পাইনি সব কিছু। আমি দ্রুত সিবিআই এর উপরে সাধারণ মানুষের ভরসা আর থাকবে? কারণ আপনি জানেন যে একের পরে ঘটনা যখনই ঘটে যায়, বিভিন্ন খুন বা অন্যান্য ঘটনা, মানুষ সিবিআই চাই, সেই ভরসার জায়গাটা কি আর থাকবে? দেখো, সিবিআই এর সাকসেস রেট কম, এটা এখন সব মানুষ জেনে গেছে। আমাদের রবীন্দ্রনাথের নোবেলও তো তারা এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি। কিন্তু আমার বক্তব্য, আমার বক্তব্য হচ্ছে এই ধরনের কেস তো রাজ্য পুলিশের সলভ করা উচিত। কিন্তু রাজ্য পুলিশের কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠেছে, তারা ক্রাইম সিন সঙ্গে সঙ্গে কেন লক করেনি, কেন ক্রাইম সিনে এত লোক, কেন শেষকৃত্যের জন্য এত তাড়াহুড়ো, অনেক প্রশ্ন। কাজে এগুলো কিন্তু রাজ্য পুলিশের কাজ। রাজ্য পুলিশ যথেষ্ট এফিশিয়েন্ট আমাদের পশ্চিমবঙ্গে, তারাই এটা কিন্তু করতে পারতো। তারপরে সিবিআই তে যাওয়ার দরকার নেই। পুলিশ যথেষ্ট এফিশিয়েন্ট, রাজ্য পুলিশ অনেক ঘটনা আছে অত্যন্ত দ্রুত কাজ করেছে, কিন্তু শুরুতে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, 4 মাস পর সিবিআই এর তদন্তের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে গেল। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, আলোচনায় থাকবো, সঙ্গে থাকুন। পড়াশোনা নতুন ভাবে স্ক্যান করলে ভিডিও পাবে রায় ও মার্টিন বিচিত্রা সহায়িকার সঙ্গে ইভি দ্য এডু অ্যাপ এবার ভিএফএক্স টেকনোলজি করে তুলবে বইকে জীবন্ত। হ্যালো,
হয়ে গেছে বুকিং, তাহলে চল হার্ট স্পেশালিস্টের সাথে। ট্রেনারের আগে ডক্টর, এটাও ঠিক আছে। যখন হয় আপনজনেদের চিন্তা, তখন সঙ্গ দেয় নারায়ণা হেলথ হার্ট কেয়ারের মতো অনেক স্পেশালিটিজের সাথে। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। আমার ত্বক যেন কবিতা, কারণ ওর চিরসাথী ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। কবিতার মতো ত্বক জাগায় মনে নতুন সুর। সুগন্ধ যা ছড়িয়ে দেয় ফুল সব জায়গায়, শ্রাবণে বৃষ্টি পড়ে বেপরোয়া ভাবে, বাহারের সুগন্ধ তুমি ছড়াতে থাকো। বাহার সব আছে, সব জায়গায় বাহার আছে। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোর রাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ বিড়লা ফার্টিলিটি এন্ড আইভিএফ চেইন অফ দ্য ইয়ার ফর ইস্ট। 90 দিনে সিবিআই চার্জশিট দিতে না পারায় প্রবল বিতর্ক তৈরি হয়েছে। কেন সিবিআই চার্জশিট দিতে পারল না? বাম কংগ্রেস অভিযোগ করছে যে এখানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং রয়েছে, কিন্তু এরপর আবার বিজেপির অন্দর থেকেই প্রশ্ন উঠছে। বিজেপির একাধিক নেতা এই গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ এবং টালা থানা প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এ নিয়ে এবার ক্ষোভের কথা শোনা যাচ্ছে বিজেপির একাধিক নেতার মুখে। 90 দিন ধরে এই জিনিসটাই তো পরিষ্কার করতে পারতো সিবিআই, যে আমাদের হাতে কোনো ডকুমেন্ট নেই, ফলে আমরা এই তদন্ত কমপ্লিট করতে পারবো না। তারা আশা দেখালেন, বিশ্বাস দেখালেন, মানুষের মধ্যে একটা প্রত্যাশা তৈরি করলেন যে সিবিআই ক্যান ডু ইট। তারা বললেন যে আমরা ফরেন্সিক টেস্টের জন্য আমরা সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি, আমরা ফরেন্সিক টেস্টের জন্য অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের টেলিফোনগুলো পাঠাচ্ছি, এবং সেই রিপোর্ট আসার পর কোর্টকে তারা বললেন যে আমরা ফরেন্সিক রিপোর্ট পেয়ে গেছি, আমরা যেটা আশঙ্কা করছিলাম সেইটা মিলে গেছে। এবং আজকে কেন সেই সিবিআই সীমা পাহুজা কেন কি কারণে শিয়ালদা কোর্টে সেই প্রত্যাশার বেলুনটা ফুটো করে দিলেন? কোন জায়গায় কি পলিটিক্স অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, অ্যাডজাস্টমেন্টে হচ্ছে? ভারতবর্ষের সর্বোচ্চ পর্যায়ে দুই ব্যক্তি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কেন রিয়্যাক্ট করেননি, প্রপারলি রিয়্যাক্ট করেননি? একটা রিয়াকশন মিনিমাম তো পাওয়া যেত। অমিত শাহ কেন দেখা করলেন না? তার পরিবার কলকাতায় তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। মানুষের পারসেপশন যদি বদলাতে শুরু করে, মানুষ যদি এই বিশ্বাসটা একবার মানুষের মনে গেঁথে যায় যে এদের মধ্যে এদের একটা অ্যাডজাস্টমেন্টের পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট আছে, তাহলে স্বাভাবিকভাবে তারা তখন সরে যাবে। পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট এমন অভিযোগ করছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়। তন্ময়দা, কিছুক্ষণ আগে দেবাশিস ধরে বক্তব্য শোনালাম, সন্ময় বন্দ্যোপাধ্যায় তো মারাত্মক প্রশ্ন তুলছেন। দেখুন, বিজেপির মধ্যে কেউ কেউ কি চাইছিলেন না যে চার্জশিট জমা পড়ুক? দেখুন সৌমেন, আমি একটা প্রশ্ন করছি যে আচ্ছা, পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট একটা কেসে হয়েছে আর একটা কেসে হয়নি। যে কেসে স্বাস্থ্য মন্ত্রক জড়িত রয়েছে, স্বাস্থ্যমন্ত্রীর মন্ত্রক জড়িত রয়েছে, সেই কেসে সিবিআই সময়ে চার্জশিট দিয়েছে। না, তার মানে কি সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুরু করতে দিচ্ছে না? না না, সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুনুন, তাহলে সন্ময় বন্দ্যোপাধ্যায়ের যে ভার্সন সেটার বিরুদ্ধে আমি তুলে ধরছি। যা বলছেন সেটা মানছেন আপনারা? আজকে তন্ময়দা, আপনি উত্তর দিন। যা বলছেন সন্ময় বন্দ্যোপাধ্যায় সেটা কি মানছেন? তিনি ওনার কথা বলছেন, উনি ওনার কথা বলতে পারেন। সেই সব প্রত্যেক মানুষের তার জন্য কি বিজেপি তার জন্য কিছু বলবে না? আমি তুলে ধরছি আপনাকে, আপনি বলুন কি অমিত দেখা করছেন না? আচ্ছা তন্ময়দা এটার কথা বলুন। তন্ময়দা এটার কথা বলুন, অমিত শাহ এখনো দেখা করলেন না কেন? দীর্ঘদিন হয়ে গেল, প্রধানমন্ত্রী কেন পরিবারের সাথে কথা বলেন? সেই প্রশ্ন তো উঠছে। মণিপুরে যাননি, এখানে আসবেন না, আপনাদের কাছে দোয়া হয়ে যাচ্ছে। মণিপুরে যাননি, এখানে আসবেন না, সমস্ত উত্তর আপনারা পেয়ে গেছেন। কি করে বলেন? না, কলকাতায় এলেন অমিত শাহ কিন্তু দেখা করলেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী তো জানেননি, আপনি দিচ্ছেন। তাহলে কি সেটিং পলিটিক্স? 200% সেটিং আছে, সেটিং আছে, রাজনীতি চলছে। সমস্যা আজকে আমি বলতে পারছি না, রাজনীতি আমি করছে সেটিং দপ্তর তারা আছে বলে আমি এখানে বলতে পারছি না। যারা সেটিং করছেন তারা বলে যাচ্ছেন, তারা বলে যাচ্ছেন। আমার বলার সময় নেই। আমি যে প্রশ্ন করছি তিলোত্তমার বিচার চেয়ে সে জায়গাটা আমি পাচ্ছি না। বুঝতে পারছি সেটিংটা কোথায়, কত গভীর এখনো বোঝা যাচ্ছে, এখনো বোঝা যাচ্ছে। দেখুন উনি যে একটা কথা বলছেন যে 90 ডেজ ম্যান্ডেটরি বেল, ওটা ঠিক, উনি ঠিক বলছেন যে হ্যাঁ 90 ডেজ ম্যান্ডেটরি সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 62 দিনে জয়নগর কেসে রেপ এন্ড মার্ডার কেসে কনভিকশন করতে পারে, আজিকার কেসে সিবিআই 90 দিন সিবিআই কিন্তু কালকে বেল অপোজ করলো না, কেন এরকম করতে পারে? ইন্টারেস্টেড নেই, যদি এই মামলাতে ওরা ইন্টারেস্টেড নেই, কেন এবার ইলেকশন শেষ হয়ে গেছে, তাহলে ফেরত দিয়ে দিন, বেঙ্গল পুলিশকে করে দিয়ে দিন, মমতা ব্যানার্জি এসআইটি গঠন করে এই কেসে কনভিকশন সিকিউর করে দিন। এখানে সেটিং বোঝা যাচ্ছে, বড় চ্যানেলই সেটিং বোঝা যাচ্ছে, বড় চ্যানেলে সেটিং বোঝা যাচ্ছে, অসুবিধা নেই। গোটা বিষয়টা কি কোথাও খুব রহস্যজনক মনে হচ্ছে? একেবারেই রহস্যজনক। যেটা প্রথম কথা, এটা আমাদের আলোচনায় উঠে আসছে, বেল নিয়ে অপোজ করা হয়নি কেন? সিবিআই এর তরফ থেকে সিবিআই কে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা অপোজ করছে না বেল, যেখানে একটা গভীর ষড়যন্ত্রের কথা রয়েছে, যেখানে বারবার বলা হচ্ছে অন্য রেপ কেসের সঙ্গে এটা আলাদা, এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্লেস অফ মানে তার সব রেপ কেস একটাই না, একটা রেপ কেসে আপনি পলিটিক্যাল বেনিফিট দেখবেন, ওটা আলাদা হয়ে যাবে, আর অন্য রেপ কেসে আপনি দেখবেন না। এটা একটা মহিলা হয়ে আপনাকে এই কথাটা বলা উচিত নেই। জয়নগর কেসে মাইনাস ছিল, মেয়েটা মাইনাস ছিল, সব রেপ কেস এক মতো, আপনি রেপ কেসের মধ্যে পলিটিক্যাল ডিভিডেন্ড দেখতে পারেন না। জয়নগর কেস আলোচনা কন্টিনিউ করা মুশকিল। ওয়ান বাই ওয়ান দুবারে সেটিং করবে, দুবারে সেটিং করবে, দুবারে সেটিং, এসব চলবে না। দুবারে সেটিং করবে। হ্যাঁ আপনি এটাই বলছেন যে জয়নগর কেস আলাদা, এরকম হয় না, একদম না। এক সেকেন্ড কেউ যুক্ত আছে জয়নগর কেসের ইম্পর্টেন্স নেই, আজিকার সন্দীপ ঘোষ আর্টিকেল ইম্পর্টেন্স আছে না, কোথায় ইম্পর্টেন্স আছে? না না এক মিনিট তৌসিফ খান, প্রাতিষ্ঠানিক দুর্নীতি সব কেসে যুক্ত নয়, এটা মনে রাখতে হবে। তৌসিফ খান বিরোধীরা তো এমনটাও অভিযোগ করছেন যে আরজিকর কাণ্ডের সঙ্গে যেহেতু এমন ব্যক্তি জড়িয়ে পড়েছেন সেই বিষয়টার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু ফারাক্কা কিংবা জয়নগর ক্ষেত্রে সেরকম কোনো পলিটিক্যাল লিডার ছিলেন না বা অন্য কোনো এমন কোনো ব্যক্তি ছিলেন না যেটা শাসক দলের কাছে অস্বস্তির কারণ হতে পারে, এমন অভিযোগটাও তো বিরোধীরা করছে। না, আজিকার কেসে ওরা পলিটিক্যাল সুযোগ পেয়েছে, আজিকার কেসে দেখেছে যে কলকাতা শহরে আছে, ওইখানে মিডিয়া কভারেজ পাবে আর পলিটিক্যাল আউটপুট নেবে, কেন প্রত্যেকটা রেপ কেস এক মতো। মমতা ব্যানার্জি প্রথমে বলেছিল যে রেপ কেস থাকলে রেপ এন্ড ক্রাইম সময় শেষ, ডেথ পেনাল্টি, ডেথ পেনাল্টি সিকিউর করে দেবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যখন করতে পারে সিবিআই কেন করতে পারে না? চট্টোপাধ্যায়, সেটিং পলিটিক্স কিংবা পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কি হচ্ছে না সেটা তো বিতর্ক বিষয়, তাই নিয়ে তর্ক বিতর্ক চলছে, কিন্তু সিবিআই ঘুরে ফিরে সে একই জায়গায়, সিবিআই তো সিবিআই এর কাজটা করবে। তারা যদি আজকে একটা তথ্য প্রমাণ দিয়ে চার্জশিটটা এস্টাবলিশ করে দিত তাহলে আজকে এত বিতর্ক হতো না, আজকে চিকিৎসকদের গতকাল রাস্তায় নামতে হতো না, আবার আগামী দিনে যে আন্দোলনের কথা বলা হচ্ছে সেই আন্দোলনের জায়গাটা তৈরি হতো না, তিলোত্তমার বাবা মা হাউমাউ করে কাঁদতেন না। দেখুন সিবিআইয়ের এগেনস্টে যে চার্জটা আসছে বা পাবলিক ডোমেনে যেটা ক্রোধটা যে পাবলিকের আসছে তার কারণ হচ্ছে দীর্ঘসূত্রিতা, মেন কথা দীর্ঘসূত্রিতা। এই যে একটা ইম্পর্টেন্ট কেস এবং এই ইম্পর্টেন্ট কেসের একটা রেমিফিকেশন দেখছেন, একটা বিরাট অ্যাজিটেশন রয়েছে এবং এটা ডক্টরস কমিউনিটির মধ্যে ইনভলভ হয়ে গেছে। এই যে আপনি দীর্ঘসূত্রিতার কথা বলছেন গতকাল চট্টোপাধ্যায়, একটু অ্যাড করে দিই, এখানে একটা পয়েন্ট নিয়ে আলোচনা হচ্ছে গত 4 মাস ধরেই, প্রথম 5 দিনেই নাকি যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, ফলে সেই জায়গা থেকে গোটা বিষয়টা আনআর্থ করতে সিবিআই কে সময় দিতে হবে। হ্যাঁ দিতে হবে, কিন্তু সময়ের একটা লিমিটেশন আছে, সময় দিতে হবে। আপনার ধরুন ওরা ডেস্ট্রয় করেছে, এভিডেন্স ডেস্ট্রয় করেছে, কিছু কিছু তো এভিডেন্স পেয়েছে এরা, যেটা সুপ্রিম কোর্টে বলেছে এবং সুপ্রিম কোর্ট সেটা দেখেছে, সেইগুলোকেই কেন রিফ্লেক্ট করছে না? আপনার রয়ের প্রভিশন আছে, যদি আপনি চার্জশিট দিতে পারেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেন। ডিজিটাল এভিডেন্সটা এখানে ইম্পর্টেন্ট গদরাবো। হ্যাঁ ডিজিটাল এভিডেন্স এত সময় লাগে না, এত সময় লাগে না, দিয়েছে 3 মাস 4 মাস সময় লাগে না, জানি বলেই তো সময় লাগে না, জানি বলেই তো হয়ে গেল।
আপনি কথা বলবেন, আপনার এত সময় লাগার কথা না, ফরেনসিক টেস্ট এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী দিতে হবে, সেগুলো যে কোনো জিনিস করতে হবে, দেওয়া যায় না, সেগুলো পার্সু করতে হবে। যাবতীয় বিতর্কের সূত্রপাত হয়েছে গত পরশু সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দিতে না পারায়, এবং সেই জায়গা থেকে যাবতীয় বিতর্ক হচ্ছে। আবারও আন্দোলনের একটা জায়গা তৈরি হচ্ছে। প্রশ্ন হচ্ছে এই আন্দোলন ভবিষ্যতে কত দূরে এগোয় সেদিকে যেমন নজর থাকবে, এর পাশাপাশি সব থেকে বড় প্রশ্ন, যারা তাদের সন্তানকে হারালেন তারা কি বিচারটা শেষ পর্যন্ত পাবেন? আজকের আলোচনায় পর্যন্ত আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। ফিরে আসছি আর খবর নিয়ে, সঙ্গে থাকুন।